সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সৌজন্যে আজকের অনুষ্ঠান ডক্টরস অ্যাডভাইজে। আজকে আপনাদের সাথে সঞ্চালনায় আমি আছি ডক্টর ফাতিমা মারিয়া খান, সহকারী অধ্যাপক, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয়টি হচ্ছে মলদ্বার এবং মলাশয়ের রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা এবং এর করণীয়। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে সংযুক্ত হচ্ছেন দেশবরেণ্য ডক্টর ডক্টর অরুণ কুমার পাল স্যার, যিনি ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল সার্জন হিসাবে আছেন, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। এবং এর সাথে উনি কনসালটেন্ট হিসেবে আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে। স্যারকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। স্যার কেমন আছেন? ধন্যবাদ। হ্যাঁ, তো ভালো আছি। সবাইকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে, যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আমার তরফ থেকে। স্যার, আজকে যেহেতু হচ্ছে আমরা একটি মানে খুবই এখন সম্প্রতিকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি। তো স্যার, আমরা জানি যে হচ্ছে আমাদের এই মলদ্বার এবং মলাশয়ের রোগ সম্পর্কে বাংলাদেশে মানুষের বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা আছে, এবং মানে তারা আসলে চিকিৎসা না নিতে গিয়ে অথবা হচ্ছে চিকিৎসা না নিয়ে আসলে হচ্ছে বিভিন্ন ধরনের কবিরাজি অথবা দেখা গেছে যে হাতুড়ে চিকিৎসার আসলে শরণাপন্ন হয়। তো স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আপনাদের কাছে স্যার মলদ্বার এবং মলাশয়ের সমস্যাগুলো নিয়ে রোগীরা কি কি ধরনের সমস্যা মূলত নিয়ে আসেন? প্রথম প্রশ্নটার জন্য ডাক্তার ফাতিমা আপনাকে ধন্যবাদ। ডাক্তার ফাতিমা আসলে একজন স্পেশালাইজড সাবজেক্টের উপরে সে কাজ করছে। ধন্যবাদ ফাতিমা আপনাকে এই অনুষ্ঠানটা কনভে করার জন্য। তো আমি প্রথম প্রশ্নটার যে উত্তরটা দিতে চাই সেটা হচ্ছে যে আসলে খুবই এটা বলবো যে আমাদের দেশের জন্য এই মলদ্বার এবং মলাশয়ের রোগ নিয়ে মানুষ সবচেয়ে বেশি ভ্রান্ত ধারণায় ভুগছে। অথচ আমি ছোট্ট সার্ভে বলি, আসলে অত অল্প সময়ে এত কিছু বলার সুযোগ নেই, তবে ছোট্ট সার্ভেতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন, এই কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সার কিন্তু সারা পৃথিবীতে বলা হচ্ছে যে ইন কেস অফ মেল ইট ইজ দ্য থার্ড মোস্ট কমন কজ অফ ডেথ। মানে 3 নম্বর সর্বোচ্চ কমন কজ অফ ডেথ হচ্ছে রেকটাল বা কোলন ক্যান্সার ইন কেস অফ মেল, আর ইন কেস অফ ফিমেল ইট ইজ অলমোস্ট সেকেন্ড। সো এই সম্বন্ধে আমাদের আসলে ভ্রান্ত ধারণাগুলো খুব, রুগীরা কিন্তু খুব এসে সহজেই একটা কথা বলে যে স্যার আমার তো এই যে পাইলস হয়েছে স্যার। এটা খুব কমন মানুষের একটা সাধারণ কথা যে স্যার আমার পাইলস হয়েছে, এবং এটা নিয়েই তারা আসছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এগুলো আসলে আমাদের সরকারি লেভেলেও কিছু কাজ করতে হবে। এত পরিমাণ অপপ্রচার চালানো হয় যে আমরা যখন পেশেন্টগুলোকে পাই, খুব দুঃখজনক হলেও সত্যি, যে আমরা এই পেশেন্টগুলোকে তখন আর ট্রিটমেন্টের পর্যায়েই আসলে থাকে না। এবং অনেক ক্ষেত্রে আমরা খুব হতাশ হয়ে যাই যে যখন আমরা আর কিছু করতে পারি না, রোগীরা অ্যাডভান্স ক্যান্সার নিয়ে পর্যন্ত আমাদের কাছে চলে আসে। যাই হোক, আমি সংক্ষেপে এটাই বলবো যে এইসব ব্যাপারে সচেতন হন আপনারা, কারণ আমাদের দেশে কিন্তু এখন চিকিৎসা পদ্ধতি অনেক ডেভেলপ। আমরা কলোরেক্টাল সার্জারির উপরে আমরা থিসিস করেছি, গবেষণা করে ফেলেছি, এরকম ডাক্তারের সংখ্যাও কিন্তু বাংলাদেশে নিয়ার অ্যাবাউট প্রায় 20 থেকে 25 জন। কাজে এটা আমরা তো কাজ করতে চাই মানুষের জন্য, কিন্তু আপনাদেরকে আসতে হবে সচেতনতার সাথে। ধন্যবাদ ডক্টর ফাতিমা। থ্যাংক ইউ স্যার আপনার এত সুন্দর উত্তরটির জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকের অনুষ্ঠান ডক্টরস অ্যাডভাইস। তো আমরা যেহেতু যেহেতু আজকে বিশেষ একটি বিষয় নিয়ে কথা বলছি, স্যার আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার অশ্ব অথবা পাইলস এই রোগটি নিয়ে আসলে হচ্ছে আমরা সবসময় শুনি, কিন্তু স্যার হচ্ছে আমরা জানি যে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে আমাদের কাছে পেশেন্টরা আসে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে পায়োপাত দিয়ে হচ্ছে রক্ত যাচ্ছে, ব্যথা হচ্ছে, এসব প্রবলেম গুলো নিয়ে। তো স্যার হচ্ছে আমরা জানি আমাদের চিকিৎসা শাস্ত্রটি অনেকটুকু উন্নতি হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে কোলোরেক্টাল সার্জারিও অনেকটুকু অ্যাডভান্স হয়েছে স্যার। তো সেক্ষেত্রে স্যার হচ্ছে এই যে পাইলস অথবা এই হেমোরয়েডস এর কি কি উন্নত চিকিৎসা বাংলাদেশে আছে? আচ্ছা, আমি প্রথম যে জিনিসটা বলতে চাই, আমাদের এই মলদ্বার সংক্রান্ত যে কোনো সমস্যার প্রথমত সিমটম কিন্তু একটা মলদ্বার দিয়ে রক্ত আসা। এটা হচ্ছে খুব কমন একটা সিমটম। কাজে আমরা এইটুকু প্রথমে খুব সহজভাবে যেটা বলতে চাই, যে মলদ্বার দিয়ে রক্ত আসা, পায়খানার কোনো অ্যাবনর্মালিটিস হওয়া, সাচ আমি বলতে চাই যে যেমন অনেকে এসে বলে যে স্যার গত 2-3 মাস যাবত আমার পায়খানাটা এই দেখা যায় 2-3 দিন পর পর হচ্ছে। আবার কেউ বলছে যে স্যার আজকে একটু ভালো, কালকে আবার দেখা যায় এটা আমাশয়ের মতো হচ্ছে। আবার 6-7 দিন ভালো যাচ্ছে, শক্ত পায়খানা হচ্ছে, হঠাৎ করে স্যার আবার আমার ডায়রিয়া হচ্ছে। এই যে যে অল্টারেশন গুলো, এরকম ভিন্ন ভিন্নই, এবং একই সাথে যেটা আমি বললাম যে মলদ্বারে রক্ত, এই সিমটম গুলো অথবা
মলদ্বারের এখানে কোনো রকম ব্যথা, এই জিনিসগুলো হলেই আমি বলবো যে আমাদের কাছে আপনারা আসতে না পারেন, কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হন। আপনারা কোনোভাবে অপপ্রচারে যাবেন না, তাহলে হবে কি প্রথম থেকেই চিকিৎসাটা সহজ হয়। পাইলস যেটা আপনি বলেছেন, পাইলসকে আমরা সাধারণ ভাষায় সাধারণত বলা হয় অর্শ, যেটাকে বলে। এটা কিন্তু আসলে খুব ন্যাচারাল। আমাদের শরীরে 3টা পাইলস এমনিতেই থাকে 3টা পজিশনে, এবং এটা আমাদের মলটাকে ধরে রাখতেও কিন্তু সাহায্য করে। আসলে সময় এত সংক্ষিপ্ত যে আমাকে খুব মানে অল্প সময় অ্যান্সার গুলো করতে হচ্ছে। যাই হোক, সেজন্য আমি 2-1টা কথা হয়তো মানে এক্সট্রা বলে ফেলছি, যে এই পাইলস কিন্তু 3টা পজিশনে নরমালি আমাদের শরীরে থাকে, এবং এটা আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছে, এটা নরমালি ভালো থাকার জন্য, যেন আমরা মলটাকে ধরে রাখতে পারি। কিন্তু যখন এই জিনিসটা প্রলাপস মানে ঝুলে যায় বা কোনো কারণে নরমাল পজিশন থেকে নিচে নেমে আসে, তখন সেটাকে আমরা বলছি পাইলস, বা বাংলায় যেটাকে মানুষ বলছে যে অর্শ। এই অর্শের এখন অনেক উন্নত চিকিৎসা আছে। আমি খুব সহজে মানুষের সচেতনতার জন্য 2-1টা কথা বলি। কেউ যদি আপনি দেখেন যে আপনার পায়খানার রাস্তা দিয়ে খুব কাঁচা রক্ত, যেটাকে বলে যে টাটকা রক্ত, লাল টকটকা রক্ত আসছে, কিন্তু কোনো ব্যথা নেই, তাহলে আপনি প্রথম চিন্তা করবেন যে হয়তো পাইলসের একটা সিমটম হতে পারে। আবার পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসছে, সাথে খুব ব্যথা, এটা খুব কমন সিমটম, অল্প বয়সের লোকজনের হয়, যারা বিশেষ করে একটু অনিয়ম করেন বা যারা আমাদের একটু শ্রমজীবী মানুষ তাদের হয়। ওদের ক্ষেত্রে কমনলি আমরা সেটাকে বলবো হচ্ছে ফিশার। আর মলদ্বারে রক্ত আসছে, এই বলছে যে একটু টাটকা রক্ত, আবার বলছে একটু আমাশয়ের মতো রক্ত, এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক হতে হবে। বা মলদ্বারে ব্যথা হচ্ছে, এইসব ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে যে হয়তো খারাপ কিছুর দিকে যাচ্ছি কিনা আমরা। তো আপনি বলেছিলেন যে পাইলসের কি কি উন্নত চিকিৎসা আমাদের দেশে আছে, তাই তো? জি স্যার। চিকিৎসা পদ্ধতিটা তো আসলে নির্ভর করে কোন ধরনের ডিগ্রিতে আছে। আমরা 4 ডিগ্রিতে পাইলসের চিকিৎসা করি: 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি এবং 4th ডিগ্রি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সবচেয়ে বেশি রোগী আসে আমাদের কাছে 1st ডিগ্রি নিয়ে। একটু সচেতন হলে এটার জন্য আসলে কোনো চিকিৎসারই দরকার নেই। আমরা শুধুমাত্র তাকে যদি কিছু ডায়েটারি অ্যাডভাইস করতে পারি, খাবার দাবারের অ্যাডভাইস করতে পারি, দ্যাট ইজ এনাফ। আবার 1st ডিগ্রি এবং 2nd ডিগ্রিতে অনেক সময় আমরা খাবার দাবারের অ্যাডভাইসের সাথে কিছু মেডিকেল ম্যানেজমেন্ট, আমরা বলবো যে কিছু ঔষধ, মুখে ঔষধ, বা আমরা কিছু অয়েন্টমেন্ট বা মলম যেগুলো, সেগুলো আমরা কিছু ব্যবহার করি, এবং তাতেই শতকরা 90% রোগী কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু সেটা যদি 3rd ডিগ্রি বা 4th ডিগ্রিতে চলে যায়, তখনই আমাদের অপশন আসবে সার্জারির অপশন বা আদার্স চিকিৎসার অপশন। এখন আমরা প্রায়ই শোনা যাচ্ছে আপনারা নতুন যে পদ্ধতি নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে লেজার পদ্ধতি। তবে লেজার পদ্ধতিটা অবশ্যই এটা ধাপের উপরে নির্ভর করে, সব ধাপে এটা করা যায় না। লেজার ছাড়া আমাদের এখন আমরা সবচেয়ে বেশি যেটা করছি সেটা হচ্ছে লঙ্গ পদ্ধতি, একদম অত্যন্ত মানে ব্যথা মুক্ত এবং রক্তপাতবিহীন অপারেশন, এবং রোগীকে আমরা ডেকেস মানে সকালে অপারেশন করলে সে বিকেলে বা তারপর দিন সকালে সে নিশ্চিন্তে হেঁটে চলে যেতে পারে, কোনো ব্যথাই হয় না। আবার যখন দেখা যায় যে 4th ডিগ্রি বা একটু কমপ্লিকেটেড বা একটু জটিলতা হয়ে আসে, তখন হয়তো কেটে অপারেশন করা লাগে। আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মানে এখন মিনিমাল ইনভেসিভ বা না কেটে অপারেশন করার চেষ্টা করি। সো সব ধরনের উন্নত চিকিৎসায় আমাদের দেশে একদম অ্যাভেলেবল এখন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার আপনার উত্তরটি দেওয়ার জন্য। আমাদেরকে অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন স্যার, আমরা একটা প্রশ্ন নিতে যাচ্ছি। SM শহীদুল ইসলাম বলেছেন, স্যার কনস্টিপেশন হলে আসলে আমাদের কি করা উচিত? আচ্ছা, কনস্টিপেশন, শহীদুল সাহেব আপনাকে ধন্যবাদ। কিন্তু কনস্টিপেশনের আসলে অনেকগুলো কারণ আছে। এখন এই টোটাল কারণ বলতে গেলে আমাদের আসলে অনুষ্ঠান এটা কভার করবে না। তবে আমি এটুকু বলতে চাই যে আমাদের প্রেক্ষাপটে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। আপনি পানি কম খাচ্ছেন, আপনি ফাস্ট ফুড বেশি খাচ্ছেন, আপনি জাঙ্ক ফুড যেগুলোকে বলি, যে এই যে আমরা যে স্পাইসি ফুড যেগুলো বাইরের খাবারগুলো কিনে খাচ্ছি আমরা, হ্যাঁ, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে কনস্টিপেশনের প্রধান কারণ। এছাড়া অনেকগুলো মেডিকেল কারণ আছে, অনেক ঔষধ একটা কারণ আছে, হ্যাঁ, অনেকগুলো নিউরোলজিক্যাল ডিজিজ আছে। আমরা অত কঠিনে যাচ্ছি না, বাট আমাদের লাইফস্টাইল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো পানি খান, শাকসবজি খান, বেশি করে শাকসবজি খাবেন। আর পানিটাও যদি খেতে পারেন তাহলে কিন্তু মানুষ অনেক সময় বলে যে স্যার আমি তো গরিব মানুষ, কি খাবো? আসলে গরিব মানুষের খাবারটাই কিন্তু ভালো খাবার। মাংস খাওয়া কিন্তু ভালো জিনিস নয়। কাজে এগুলোতেই কিন্তু কনস্টিপেশন প্রিভেন্ট করা যায়। হ্যাঁ, খুব বেশি সবজি খেতে হয় না। আমাদের একটা হিসাব আছে যে 30 গ্রাম সবজিও যদি আপনি রেগুলার খান, তাহলে কিন্তু আপনি অনেক ভালো থাকবেন। ঠিক আছে? তো এটি হচ্ছে কোষ্ঠকাঠিন্যের সবচেয়ে মানে অ্যাভয়েড করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে পানি বেশি খাওয়া এবং শাকসবজি খাওয়া।
আর একটু একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আমরা সব সময় দেখা যায় শুয়ে বসে থাকলে হবে না, একটু হাঁটাচলা করলে তখন আমাদের খাদ্যনালীর মুভমেন্টটা সহজ হয়, এবং তখন দেখা যায় যে আমাদের আরেকটা খুব সিম্পল জিনিস যেটা আমি সবাইকে বলবো, যে আপনারা অবশ্যই মল ত্যাগের একটা রুটিন করে ফেলবেন। চেষ্টা করবেন প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট সময়ে টয়লেট করার জন্য, কারণ এটা আমাদের খাদ্যনালীর একটা সাইকেল আছে। আপনি যদি সকাল 7টায় বসে থাকেন, আপনি হয়তো ভাবতে পারেন স্যার এটা কি বলছেন, যে আমি কি প্রতিদিন হবে? হবে। আপনি জাস্ট 15 মিনিট বসে থাকেন, না হলে চলে আসেন, কিন্তু এটাকে বলি আমরা টয়লেট ট্রেনিং। 1 দিন 2 দিন 3 দিন পরে দেখবেন যে ফাইন, আপনি সকালবেলা খুব সহজেই আপনার ওই সময় টয়লেটটা হয়ে যাচ্ছে। আর কিছু খাবারের অ্যাডভাইস আছে, ওগুলো কি আমি এখন বলবো ওনাকে, নাকি নাকি আমাদের প্রশ্ন আছে আরো? স্যার আমাদের অনেক প্রশ্ন আছে স্যার, আমরা আরেকটু একটা প্রশ্নে চলে যাচ্ছি। স্যার আপনি স্যার যে বলেছেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মলদার মলাশয়ের একটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে আমাদের কোলন ক্যান্সার অথবা কোলোরেক্টাল ক্যান্সার। তো স্যার আপনার কাছে প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের এই কোলোরেক্টাল ক্যান্সারে কারা কারা আসলে ঝুঁকিতে আছে, অথবা কিভাবে আসলে আমরা এই কোলোরেক্টাল ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারি? আচ্ছা, ক্যান্সারের ঝুঁকিতে যারা আছে এটা আসলে বিভিন্ন ভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। ঝুঁকির ক্ষেত্রে যদি আমরা বলি যে কারা ঝুঁকিতে আছে, 1 নম্বর হচ্ছে কিছু রোগী তো সিমটম নিয়ে আসতেছে। যেমন ধরেন মানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যার মলদার দিয়ে পায়খানা মানে রক্ত আসতেছে, হঠাৎ করে দেখা গেল যে ঠিক কাঁচা রক্ত না, একটু আমাশয়ের মতো রক্ত, একটু কালো রক্ত, বা হঠাৎ করে দেখা গেল যে রোগীটার শরীর খুব দুর্বল লাগে, আপনি পরীক্ষা করে দেখলেন আপনার শরীরে রক্তপাত হচ্ছে, আপনি বুঝতে পারছেন না যে কোথা দিয়ে রক্তপাত হচ্ছে। পরীক্ষা করে দেখলেন আশেপাশে কোনো একটা সেন্টারে গিয়ে আপনি পরীক্ষা করে দেখলেন, হয়তো ডাক্তার সাহেব বা হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনাকে বলা হলো যে আপনার তো রক্তে খুব এনিমিয়া, মানে রক্ত শূন্যতা হয়ে গিয়েছে। এটাও কিন্তু একটা সিমটম। হঠাৎ করে আপনার খুব টায়ার্ড লাগে, আপনি আগে অনেক কাজ করতে পারছেন, এখন পারছেন না, তার মানে কি শরীরে কোথাও রক্তপাত হচ্ছে, এগুলো একটা সিমটম। মলদ্বারে প্রচন্ড ব্যথা হচ্ছে যেটা কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, এটা একটা সিমটম। আরেকটা ঝুঁকি যদি বলেন আপনাকে, তাহলে আমি বলবো এটা হচ্ছে পার্সোনাল যে হিস্ট্রি যদি থাকে এরকম, মানে এই ইতিহাসগুলো থাকলে এটা একটা ঝুঁকি। দ্বিতীয় ঝুঁকি হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি কোনো রকম হিস্ট্রি থাকে, লাইক আপনার ফ্যামিলিতে আপনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভস বলতে আমরা যেটা বুঝাই যে বাবা মা ভাই বোন, এদের মধ্যে দেখা গেল যে কোনো রকম মলদার মলাশয় অথবা কোলন ক্যান্সারের ইতিহাস রয়েছে, তাহলে কিন্তু আপনি ঝুঁকির মধ্যে থাকবেন। আমরা যদিও বাইরের সাথে যদি মিলাতে চাই, তাহলে আমরা বলবো যে অ্যাবাভ 50 ইয়ার্স নিজেই একটা ঝুঁকি। কিন্তু আমাদের দেশে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এটার উপরে কাজ করছি। আমরা 15 বছর বয়স থেকে 25, 30, 40 আমরা সবচেয়ে বেশি ক্যান্সারের রোগী পাচ্ছি। এটা খুব দুঃখজনক হলেও সত্যি, এটার উপর আমরা কাজ করছি, আমরা রিসার্চ, আমরা গবেষণা করছি, যে এটা আসলে আমাদের বাইরের সাথে আসলে মিলছে না, যে কি করে আমরা এই অল্প বয়সে আমরা এই ক্যান্সার গুলো পাচ্ছি। কাজে এই ঝুঁকিগুলো তাহলে একটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, একটা হচ্ছে আপনার নিজের হিস্ট্রি, আপনার লাইফস্টাইল, এই সবগুলো বিষয়ই কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। আর আপনি বলেছেন যে ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা হচ্ছে যখন তার সিমটম গুলো শুরু হয়ে যাচ্ছে, তখন তো অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আমাদের দেশে সব ধরনের আধুনিক রোগ ধরার জন্য যত রকম চিকিৎসা, এগুলো সব আমাদের দেশে এভেলেবল। আর আমি যেটা বলবো যে আপনার বয়স যদি 50-এর উপরে হয়ে থাকে, আপনার ফ্যামিলিতে যদি এই ধরনের ঝুঁকি থাকে, এটাকে বলি আমরা স্ক্রিনিং। আপনি বলতে পারেন স্যার আমার তো কোনো সিমটম নেই, সিমটম না থাকলেও আপনি টেস্ট করান, সেই টেস্টগুলো আমাদের দেশে এভেলেবল। একটা সিম্পল একটা স্টুল টেস্ট করেন, স্টুল টেস্টে যদি কোনো পজিটিভ কিছু না থাকে তাহলে ফাইন, আপনি ওয়েট করেন। স্টুল টেস্টে যদি পজিটিভ থাকে, যে রক্ত যাচ্ছে যেটা চোখে দেখা যাচ্ছে না, আপনি কলোনোস্কোপি করেন। এই সব ফ্যাসিলিটি আমাদের দেশে এভেলেবল, সরকারিভাবে বেসরকারিভাবে সব ক্ষেত্রে এভেলেবল। কিন্তু আপনাদের সচেতনতাটা আমরা চাই, এটাই জরুরি আপনাকে ভালো থাকার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার প্রশ্নটির উত্তরের জন্য। স্যার হচ্ছে আমরা আপনার কাছে পরবর্তী প্রশ্নটি চলে যাব, যেহেতু হচ্ছে আজকে আমাদের যে মানে টপিকসটি রয়েছে যে আমাদের মলদার মলাশয় সম্পর্কে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা। তো স্যার আপনাদের কাছে তো সবসময় রোগীরা আসলে আসলে এই পাইলস অথবা অর্শগেজ নিয়ে আসে, খুব আসলে কমপ্লিকেটেড কেস গুলো। তো আর্লি সায়েন্স নিয়ে তো আসলে কোনো ধরনের পেশেন্টরা খুব কমই আসে। তো স্যার প্রথমেই যখন দেখা গেছে যে একটি রোগী এর ধরনের প্রবলেম গুলোতে ফেস করছে, তারা কিন্তু প্রথমেই হচ্ছে যে আমরা জানি আমাদের দেশে অনেক ধরনের হচ্ছে খুব লোভনীয় লিফলেট বিক্রি করে অথবা বিলি করে, অনেক সময় দেখা গেছে অনেক পোস্টার থাকে। তো সেখানে হচ্ছে কবিরাজি ট্রিটমেন্টের মাধ্যমে অথবা হোমিওপ্যাথির মাধ্যমে দেখা যাচ্ছে যে বলা হয় যে 100 ভাগ পুরোপুরি হচ্ছে কার্যকরী ট্রিটমেন্ট দেওয়া হয়। তো সেক্ষেত্রে হচ্ছে বিনা সার্জারিতে অথবা দেখা গেছে যে কোনো ধরনের ওষুধ ছাড়াই কিন্তু তাদের ভালো হয়ে যাচ্ছে ইনিশিয়ালি। তো স্যার আপনি এই অপচিকিৎসা গুলো
কি 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 অপচিকিৎসা বাংলাদেশে হচ্ছে, আর এর থেকে আসলে কি ধরনের কমপ্লিকেশন মানে রোগীরা নিয়ে আসছে আপনাদের কাছে, এটা স্যার আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে প্রথম আমি যেটা বলবো যে এই অপচিকিৎসার ব্যাপারে আমরা ডাক্তাররাও কিন্তু খুব অসহায়, এবং আমরা এটা সবসময় আমরা যেটা চাই, এটার জন্য যারা কর্তৃপক্ষ, আমাদের হেলথ অ্যাডমিনিস্ট্রেটর, অবশ্যই এই জিনিসগুলো দেখা উচিত এবং এই জিনিসগুলো অবশ্যই শক্ত হাতে কন্ট্রোল করা উচিত, এগুলো বন্ধ করা উচিত। কারণ আমরা তো ডাক্তার, আমাকে তো পেশেন্ট যদি খুব কমপ্লিকেটেড অবস্থায় আসে তখন কিন্তু আমরা খুব, আমাদেরও মন খারাপ লাগে যে এই পেশেন্টের জন্য আমরা অনেক সময় কিছু করতে পারি না। সবচেয়ে কমন যে কাজটা করে এই যে কবিরাজরা বা এগুলো যারা করে, ওরা করে কি, আমরা খুব কমন পাই করোসিভ, লাইক করোসিভ বলতে আমি যেটা বলছি যে কোনো রকম অ্যাসিড বা কোনো রকম দেখা যায় ক্ষার, এগুলো তারা ওই জায়গায় অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করাতে হয় কি, ওই জায়গাটা একদম বার্ন হয়ে যায়। এবং আপনি তো জানেন এরকম অ্যাসিড বার্ন বা ক্ষারের মাধ্যমে যে বার্ন হয়, এই বার্নগুলো কিন্তু অনেক একটা সময় দেখা যায় যে এই পেশেন্টগুলো আমাদের কাছে আসে হচ্ছে একদম মলদার দেখা যায়, একদম চিকন হয়ে গেছে, আমরা যেটাকে বলি অ্যানাল স্টেনোসিস। রোগী বলছে যে স্যার আমি তো কোনোভাবেই পায়খানা করতে পারছি না, বিভিন্ন ডাক্তারের কাছে আমি গিয়েছি, তারা আমাকে পায়খানা নরম হওয়ার ওষুধ দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবেই আমি পায়খানা করতে পারছি না। আমরা হাত দিয়ে দেখছি যে তার নর্মাল যে ক্যালিবার থাকার কথা তার চেয়ে অনেক ন্যারো হয়ে যাচ্ছে। কাজে সাবধান, আপনারা এগুলোতে যাবেন না। বেশিরভাগ রোগী মনে রাখবেন যে প্রথম ধাপ থেকে শুরু হয়, আপনারা প্রথম ধাপ থেকে সচেতন হয়ে চিকিৎসা শুরু করেন। আমাদের কাছ পর্যন্ত হয়তো আসতেই হবে না, এর আগেই আপনি ভালো হয়ে যাবেন, আমরা এটাই চাই। আর এই চিকিৎসা পদ্ধতিগুলো তো এভেলেবল, আপনাদেরকে এগুলো নিতে হবে চিকিৎসাগুলো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আসে যে আমরা ক্যান্সারের ক্ষেত্রে দেখি যে তারা মানুষকে বিভিন্ন ভাবে বোঝানো হয় যে আপনি ভালো হয়ে যাবেন, কোনো চিকিৎসা লাগবে না, অপারেশন লাগবে না, এই সেই করে ভালো হবেন। এবং এতে সবচেয়ে দুঃখজনক যেটা, ক্যান্সার যদি প্রথম স্টেজে থাকে, আমাদের কাছে যখন আসছে দেখা যাচ্ছে এটা ফোর্থ স্টেজ বা ক্যান্সার বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, এই সময় আমাদের কাছে তারা পাঠাচ্ছে বা এই রোগীগুলো আমাদের কাছে আসছে। কিন্তু আমরা কিন্তু দেখেন আমাদের দেশে এখন ক্যান্সারের প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজে যদি আমরা রোগটা ধরতে পারি, সেই রোগীগুলো আমাদের ফলো আপে থাকছে, রোগীগুলো দিব্যি মানে সৃষ্টিকর্তার ইয়েতে অনেক ভালো থাকছে। আমাদের দেশে ল্যাপারোস্কোপি হচ্ছে, এখন কেটেও অপারেশন করা লাগে না, আমরা অনেক ক্ষেত্রে মেশিন দিয়ে অপারেশন করে দিচ্ছি। সো আপনারা একটু সচেতন হলেই আমরা এগুলোতে আমরা আরো বেশি মানে চিকিৎসা করে আমরা নিজেরাও আসলে অনেক মানে সন্তুষ্টি পাই আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার উত্তরটি দেওয়ার জন্য। আমরা একটি প্রশ্ন নিচ্ছি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল সৌজন্যে আমাদের আজকের ডক্টর অ্যাডভাইস অনুষ্ঠানটি। আমরা কিন্তু কিছুক্ষণের জন্যই কিন্তু স্যারকে পেয়েছি। আমাদের সাথে রয়েছে দেশবরেণ্য কোলোরেক্টাল সার্জন ডক্টর অরুণ কুমার পাল স্যার। তো আমরা চাবো আপনারা দর্শকরা আপনার প্রশ্নগুলো করুন লাইভ লাইভ চলাকালীন সময়, আমরা চেষ্টা করব যতটুকু প্রশ্ন নেওয়া যায়। স্যার আমরা একটা প্রশ্ন নিব। স্যার রফিকুল ইসলাম একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছে, স্যার লঙ্গ অপারেশনটা আসলে আমাদের পাইলসের জন্য একটা খুব উন্নত একটি চিকিৎসা। তো স্যার এই অপারেশনটা স্যার মানে কতটুকু সফল, অথবা এই অপারেশনটার পিছনে আসলে কি কি কতটুকু খরচ হতে পারে, স্যার এটা যদি স্যার আপনি একটু বলতেন। আচ্ছা, লঙ্গ অপারেশন হচ্ছে আমরা সাধারণত করি হলো পাইলসের ক্ষেত্রে, এবং পাইলসের সাধারণত দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আমরা লঙ্গ অপারেশন করি। আমি আগেই বলেছি যদি প্রথম ধাপে থাকে বা ফার্স্ট ডিগ্রিতে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কোনো চিকিৎসা লাগে না, শুধু কিছু ডায়েটারি অ্যাডভাইস এবং লাইফস্টাইল মডিফিকেশন করলে সে ভালো হয়ে যায়। সেকেন্ড এবং দ্বিতীয় ধাপে সাধারণত লঙ্গ অপারেশন করা হয়, এবং লঙ্গ খুব আধুনিক একটা অপারেশন, একজন ভদ্রলোকের নামে হয়েছে, উনি একজন ইতালির ভদ্রলোক, উনি এই মেশিনটা আবিষ্কার করেছেন এবং উনি কিন্তু এখনো জীবিত আছেন। আমরা তাদের সাথে বিভিন্ন রকম কনফারেন্সে ওনার সাথে আমাদের কথা হয়। ওনার নাম হিসাবে এই অপারেশনটার নাম হচ্ছে লঙ্গ অপারেশন। এবং এই লঙ্গ অপারেশনটা আমি বলবো যে যদি সেই ধাপে থাকে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে, এবং আমরা যদি সঠিক সিলেকশন করে পেশেন্টকে করতে পারি সাকসেসফুলি, তাহলে লঙ্গ অপারেশন 100% সাকসেসফুল, একদম ব্যথাবিহীন অপারেশন। এবং ওই যে আমি আগেও বলেছিলাম এটা অনেকটা ডে কেসের মতো, রোগীকে আমরা ইচ্ছা করলে সকালে অপারেশন করলে আমরা সন্ধ্যার দিকে তাকে বাসায় চলে যেতে পারে, এবং রোগী খুব দ্রুত তার স্বাভাবিক কাজকর্মে, তার যে অফিস বা তার যে জব সেটাতে সে ঢুকে যেতে পারে। আপনি বলেছিলেন যে লঙ্গ অপারেশন করতে কিরকম খরচ হয়। আসলে সরকারি ভাবে করলে তো সরকারি ভাবেও এখন মানে সরকার কিন্তু এই মেশিন বিশেষ করে
বড় মেডিকেল কলেজগুলোতে এগুলো মানে সাপ্লাই আছে মেশিন, সো ওখানে তো বিনামূল্যে আপনি করতে পারবেন। আর বেসরকারি ভাবে করলে এগুলো সাধারণত মেশিনের দামের সাথে চিন্তা করে এটা এক এক জায়গায় এক এক রকম হয়, তবে আমার মনে হয় খুব বেশি খরচ বিভিন্ন জায়গায় হয় না, 30-40 হাজার টাকার মধ্যেই সুন্দরভাবে একটা বড় স্ট্যান্ডার্ড ক্লিনিকও আপনি অপারেশন করে ফেলতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা আরেকটা লাস্ট কোয়েশ্চেন নিব। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, ওনার নাম আহমেদ জাকারিয়া, বয়স 26 বছর। ওনার পায়খানা করতে মানে কষ্ট হয় এবং অনেক সময় দেখা গেছে পায়খানার রাস্তাটি জলে, তো পায়খানার রাস্তায় ওনার কাছে মনে হচ্ছে স্যার সরু হয়ে গেছে। এই ক্ষেত্রে স্যার উনি কি করতে পারেন? এই ক্ষেত্রে তো প্রথম কথা হচ্ছে যে আমি তাকে আরেকটা প্রশ্ন করতে চাই, এটা তার মানে সে কি এই ধরনের কোনো অপচিকিৎসা নিয়েছে কিনা, বা এই মলদার রিলেটেড কোনো অপারেশন তার মানে আগে হয়েছিল কিনা, এটা তার জানা দরকার। এবং আমি অবশ্যই বলবো, সে যদি মনে করে যে সরু হয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে যে পায়খানার রাস্তাটা চিকন হয়ে যাচ্ছে, অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে তাকে। কারণ সরু হয়ে গেলে ভয়ের কিছু নেই, আগেই যে অপারেশন লাগবে এগুলো ভাবারও কিছু নেই। এগুলো আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা প্রথমত ডাইলেটর দেই, আমরা ম্যানুয়াল ডাইলেটেশন করি, মানে ডিজিটাল ডাইলেটেশন করি, আমরা ডাইলেটর দিয়ে ডাইলেট করি, তারপরে না হলে অনেক সময় স্টেজ 3 তে চলে গেলে তখন হয়তো দেখা যায় সার্জারি করতে হয়। আমি মনে করি একজন ডাক্তারের শরণাপন্ন আপনি হন, অ্যাটলিস্ট উনি পরীক্ষা করে দেখতে পারবে যে আসলে কোন পর্যায়ে আছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি কিন্তু আপনার প্রশ্নটি আসলে পেয়ে গেছেন। আমরা স্যার আপনার কাছে একদম লাস্ট প্রশ্নটি করতে চাই স্যার। অ্যানাল ফিশার, স্যার অ্যানাল ফিশারের আসলে হচ্ছে মানে কি কি উপসর্গ রয়েছে আর এটার আসলে ট্রিটমেন্টটা কি? আচ্ছা, অ্যানাল ফিশার হচ্ছে সবচাইতে কমন যদি বলি আমরা, মানে এটা সবচেয়ে বেশি মানুষের মধ্যে আছে, কারণ আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের ডেইলি চলাফেরার যে পরিবর্তন, সেজন্য কোষ্ঠকাঠিন্য, এবং কোষ্ঠকাঠিন্য থেকে অ্যানাল ফিশারটা সবচাইতে বেশি হয়। অ্যানাল ফিশার মানে কি? অ্যানাল ফিশার মানে আমরা বলি যে মলদ্বারে ফেটে যাওয়া, এক কথায় যেটা সাধারণভাবে বলি আমরা মলদ্বার ফেটে যাওয়া। সাধারণত আপনারা সবাই খেয়াল করবেন, দর্শকরা যারা শুনছেন, পিছনের দিকটা সাধারণত ফেটে যায়, এটি হচ্ছে কমন, একদম ঠিক পেছনের দিকটায় মলদ্বার ফেটে যায়, এটাকে অ্যানাল ফিশার বলে। এবং খুব সহজে আমি প্রথম বলেছিলাম যে আপনার প্রচন্ড ব্যথা হয়, আপনি খেয়াল করলেন যে মল ত্যাগের সময় ব্যথা হয়, এবং রোগী বলবে যে স্যার আমার মল ত্যাগের পরেও 2-3 ঘন্টা দেখা যায় অসহ্য ব্যথা করে, এবং অনেকে বলবে যে আমি ভয়ে বাথরুমেই যেতে চাই না স্যার, এবং অনেকে বলবে যে আমাকে ওষুধ না খেলে স্যার এই ব্যথা কমছে না। তবে সাধারণত অ্যানাল ফিশারে ব্লিডিং খুব বেশি হয় না, বা হলেও সেটা রোগীরা বলে যে স্যার এটা ওই যে মলের সাথে মিশিয়ে কিছু ব্লাড আসে। এটা হচ্ছে অ্যানাল ফিশারের কমন সিমটম, যে পেইন এবং হচ্ছে স্লাইটলি ব্লিডিং। এবং অ্যানাল ফিশারের ক্ষেত্রে প্রথম এবং শেষ আমরা বলি যে সর্বোচ্চ চিকিৎসার লাস্ট অংশ পর্যন্ত আমরা 90% পেশেন্ট সাধারণত আমরা ট্রিটমেন্ট করি হচ্ছে অনলি মেডিকেশন, ঔষধ দিয়ে। তার মধ্যে হচ্ছে একইভাবে আমি আগেরবার বলতে চাই, কোষ্ঠকাঠিন্য প্রিভেন্ট করা, লাইফস্টাইল মডিফিকেশন করা, প্রচুর পরিমাণে পানি খাওয়া, আপনাকে ওই যে ডায়েটারি ফাইবার যেটাকে আমরা বলি যে আঁশযুক্ত খাবার খাওয়া, ফলমূল খাওয়া, এই জিনিসগুলো অ্যানাল ফিশারের জন্য কমন। আর সাথে কিছু আমাদের কিছু ট্রিটমেন্ট আছে। আপনি মনে রাখবেন যে অ্যানাল ফিশার প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। প্রচন্ড ব্যথা থেকে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার প্রশ্নটি উত্তরের জন্য। স্যার কি আপনি আমাকে দেখে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হয়েছে। তো এই অ্যানাল ফিশারে আমরা সার্জারির অপশন কিন্তু একেবারেই কম, এবং সবার শেষে। আমার মনে হয় যে আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে অ্যানাল ফিশার প্রিভেন্ট করা খুব সহজেই সম্ভব। আমি একটু কথা আমি বলে দিতে চাই, আমি রোগীদের সাথে খুব জেনারেল একটা ভাষায় বলে দেই। আপনারা মানে যে খাবারগুলো সাধারণত অ্যাভয়েড করবেন, রেড মিট আমরা বলি যে গরুর মাংস, খাসির মাংস, এগুলো কম খাবেন। শুটকি মাছ, ব্রয়লারের মুরগি, এগুলো আপনারা কম খাবেন। আর দুইটা ফ্রুটস আমরা খুব কমন খাই, একটা হচ্ছে পেয়ারা, একটা হচ্ছে বেদেনা বা আনার অনেক ভাষায় বলে, এই দুটো খাবার খুব কম খাবেন। আর প্রতিদিন খাবারের মধ্যে পাকা কলা, পাকা পেঁপে এবং ভুসি রাখতে হবে। থ্যাংক ইউ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সাথে ছিলেন আজকে কোলোরেক্টাল সার্জন ডক্টর অরুণ কুমার পাল স্যার।
স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল 24 এর পক্ষ থেকে। তো প্রিয় দর্শক, আমরা স্যারের সাথে ছিলাম এতক্ষণ এবং আমরা কথা বলছিলাম মলদার এবং মলাশয়ের ভ্রান্ত ধারণা এবং করণীয় নিয়ে। তো প্রিয় দর্শক, আপনাদের পরবর্তী একটি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর ফাতিমা মারিয়া খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর ফাতিমা, ধন্যবাদ। জি স্যার। আর দর্শকরা সবাই ভালো থাকুন, আমরা এটাই কামনা করি।